আজকে আমি পাঠ করব বিশ্বাস অবিশ্বাসের ৩য়তম পর্ব। আপনি কি মিতুর কলিগ ফয়সাল সাহেব? ফয়সালকে? আমি তো কোনো ফয়সালকে চিনি না গোয়েন্দা সাহেব। কিন্তু আপনাকে আমি খুব ভালো করে চিনি। চিনতাম না, তবে চিনে নিয়েছি। তাই ভালো করে বলছি যে পুলিশের কাজ পুলিশকে করতে দেন। আপনি উত্তরা থেকে চলে যান। গাড়ি ভাড়া কি আপনি দিবেন? কিসের গাড়ি ভাড়া? এই যে আমাকে উত্তরা থেকে চলে যাওয়ার জন্য পরামর্শ বা হুকুম দিচ্ছেন। তো উত্তরা থেকে তো হেঁটে হেঁটে যেতে পারবো না। সাজুর এমন রসিকতার কারণে অপর প্রান্তের কথা বলার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। মানে মোবাইল অন্য কেউ টেনে নিয়ে বলছে, ওই গোয়েন্দার বাচ্চা, তোর অনুসন্ধান আমি তোর মুখে দিয়ে পিছন থেকে বের করে দেব। বেশি পাকনামি না করে যা বলছি তাই কর। ঠিক আছে ভাই, চলে যাব। এই তো বুদ্ধিমানের কথা। আমি চলে যাব ঠিকই, কিন্তু সেটা আপনার সঙ্গে সামনাসামনি কথা বলার পরেই। মানে আমি আফরিনকে যারা হত্যা করেছে তাদের যেভাবেই হোক খুঁজে বের করব। আর আমার বিশ্বাস সেই দলের মধ্যে আপনিও খুব ভালোভাবেই জড়িত আছেন। চুপ কর শালার গোয়েন্দা। আমি আফরিনের খুনের ব্যাপারে কিছু জানি না। তাহলে আপনার মাথা ব্যথার কারণটা জানতে পারি মাস্টারমশাই? এখানে অনেক কাহিনী জড়িয়ে আছে। আমি চাই না সেগুলো বেরিয়ে আসুক। তোকে আবারও বলি, তুই এসব থেকে দূরে থাক। আপনি যদি খুন না করেন তাহলে আপনার মাথা ব্যথার একটা কারণ অবশ্যই আছে। মানে হচ্ছে আফরিনের মৃত্যুর কিছুক্ষণ আগে সে কোনো এক পুরুষের সঙ্গে সহবাস করেছে। আমার মনে হচ্ছে আপনিই সেই ব্যক্তি। শালা তোকে তো আমি। কল কেটে গেল। সাজু আবারও কল ব্যাক করলো, কিন্তু নাম্বার বন্ধ। বড় ভাই হাসানকে নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিল। অটোকল রেকর্ড চালু করা থাকে সব সময়। সাজু ভাই বাড়িওয়ালার কাছে গিয়ে বলল, বিএফসিটা কোন দিকে? সিদ্দিক সরকার বললেন, সেক্টর পার হয়ে ঢাকা গাজীপুরে হাইওয়ে জসিমউদ্দিনের মোড়ের কাছে। আফরিন ওখানে কার সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিল? কে হতে পারে? কথার ধরনে তো আপনজন কেউ মনে হচ্ছে। যেমন কি বয়ফ্রেন্ড হতে পারে। আজকাল ছেলেমেয়েরা প্রেমের সম্পর্কে একটু বেশি জড়ায়। আপনারা জড়াননি কখনো? জি। মানে? বাদ দেন, ঠাট্টা করলাম। তদন্ত করতে এসে যে সারাক্ষণ শুধু মুখ গম্ভীর করে থাকবো তেমনটা তো নয়, তাই না? তা ঠিক আছে, কিন্তু আপনি কার সঙ্গে কথা বললেন? কে আপনাকে উত্তরা থেকে চলে যেতে হুকুম দিচ্ছে? সেটাই খুঁজে বের করতে হবে সরকার কাকা। এখন কি তাজুলের কাছে থানায় যাবেন? ওকে জিজ্ঞাসা করবেন নাকি? ভেবেছিলাম তো তাই করব, কিন্তু দ্বিতীয় কল এসে একটু ভাবনায় ফেলে দিয়েছে। আপাতত মিতুর অফিসে যেতে হবে আরেকবার, তারপর সেখান থেকে থানায় যাব। ঠিক আছে, আপনার তদন্তের কাছে আমাকে যখনই দরকার হবে জানাবেন। আপনাকে সর্বোচ্চ সাহায্য করার জন্য চেষ্টা করব। আপনি আমার নাম্বারটা রাখুন। মেলা 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 ধন্যবাদ আপনাকে। আজকে আর হয়তো আসবো না। আগামীকাল সকালে আবার আসতে পারি। আপনার বাসার প্রতিটা ফ্ল্যাটের কিছু কথাবার্তা বলতে হবে। কেন? বাচ্চাদের মতো কথা বলেন কেন? কিন্তু 3 তলার খুনের জন্য সম্পূর্ণ বাড়ির ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করলে কেমন দেখা যায় বলেন? তাদের কি দোষ? আঙ্কেল, একটা বিষয় ভাবুন। আপনার সামনেই সিসি ক্যামেরার ভিডিও চেক করলাম। সেখানে অপরিচিত কারো আগমন ঘটেনি। তার মানে তো খুনি আপনার বিল্ডিংয়ের মধ্যেই ছিল, তাই না? কি বলছেন এসব? সাজু দরওয়ানের দিকে তাকিয়ে বলল, রফিক ভাই, আপনি একটা কাজ করবেন। বাসায় কে কখন বের হয় আর প্রবেশ করে সেগুলো নজর রাখবেন। কারো আচরণে সন্দেহ হলে আমাকে জানাবেন। কেউ যদি বাসা থেকে গ্রামের বাড়িতে বা ঢাকা ছেড়ে কোথাও যায় সেটাও কিন্তু জানাবেন। সাজু স্যার গতকাল রাতে তো একজন গ্রামের বাড়িতে যাবে বলে চলে গেছেন। কে সে? তামান্না ম্যাডাম। সে কোথায় থাকতো? 3 তলায়। তাজুল স্যারের পাশের ফ্ল্যাট থাকতো 3A। সেখানে কে কে থাকতো? ওনারা 2 বান্ধবী। কতদিন ধরে ভাড়ায় আছে তারা? 3 মাস মতো হবে। তারা কি পড়াশোনা করে নাকি কোথাও চাকরি করত? সিদ্দিক সরকার বলল,
দুজনেই চাকরি করতো বনানীতে। আমার এক বন্ধুর পরিচিত, তাই এদের থাকতে দিয়েছিলাম। তামান্না যদি গ্রামের বাড়িতে গিয়ে থাকে তাহলে তার বান্ধবী নিশ্চয়ই বাসায় আছে। না, নেই, সে অফিসের কাজে সিলেটে গেছে। আজকে সন্ধ্যাবেলা আসার কথা। তামান্না ম্যাম গতকাল বলে গেছে, বললেন দরোয়ান। ঠিক আছে, আপনি আমার নাম্বারটা রাখুন। আমি মিতুর অফিস থেকে বের হয়ে থানায় গিয়ে সব কাজ শেষ করে রাতে আবার আসব। আচ্ছা, ঠিক আছে। যেহেতু তামান্নার বান্ধবী বাসায় ছিল না, গতকাল দুপুরে ঘটনার সময় কি তামান্না বাসায় ছিল? হ্যাঁ, বাসায় ছিল। বাড়ির মালিক সিদ্দিক সরকারের দিকে তাকিয়ে সাজু বলল, আপনার কাছে নিশ্চয়ই তামান্না মেয়েটার নাম্বার আছে। তা তো আছেই, বললেন সিদ্দিক সরকার। নাম্বারটা আমাকে দিন। নিতান্ত অনিচ্ছায় নাম্বারটা দিলেন তিনি। সাজু সেই নাম্বারে কল দিয়ে পরপর দুবার, কিন্তু কেউ রিসিভ করলো না। সাজু আর কিছু বলল না, আদনানকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল। আদনান বাইক চালাচ্ছে, সাজু বিড়বিড় করে মুখ নাড়াচ্ছে। আফরিনের মোবাইলে গতকাল পাওয়া যায়নি, খুনি তার মোবাইল সঙ্গে করে নিয়ে গেছে। কথা হচ্ছে, তাজুলকে যদি কল রিসিভ না করে মেসেজ করা হয় তাহলে সেটা কে করেছে আর কখন করেছে সেটাও দেখা দরকার। তাজুলের মোবাইল থানায় পুলিশের কাছে জমা আছে, সেখানে মেসেজ টাইম চেক করলেই হয়তো জানা যাবে। কিন্তু কে এই তামান্না? মিতুর অফিস উত্তরায় 13 নম্বর সেক্টরে। অফিসে গিয়ে সাজু সরাসরি ফয়সাল সাহেবের সঙ্গে কথা বলতে গেলেন। ফয়সাল সাহেব সাজুকে দেখে একটুও খুশি হননি, সেটা তার চেহারার দিকে তাকিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাজু বলল, কাজের কি খুব চাপ নাকি? ফয়সাল সাহেব মুখের অন্ধকার বজায় রেখে বললেন, কোম্পানির চাকরিতে সারা জীবনেই চাপ বেশি থাকে, এটা নতুন কিছু নয়। তবু আজ একটু বেশি হওয়ার কথা। যেহেতু মিতু ম্যাডাম নেই, তাই দুজনের কাজ একার পক্ষে শেষ করতে হচ্ছে। তা ঠিক বলেছেন। যাই হোক, আপনি আমার কাছে কেন এসছেন? মিতুর ছোট বোন হত্যার বিষয়ে কিছু জিজ্ঞেস করতে এসছি। সকালবেলা তো একগাদা প্রশ্ন করে গেলেন। খুন হয়েছে বাসায়, সেখানে তদন্ত করেন। অফিসে তো খুন হয়নি যে সে বারবার অফিসে আসবেন। দিনের মধ্যে 14 বার অফিসে এলে কেমন দেখা যায় বলেন তো? আপনি কি বিরক্ত হচ্ছেন, নাকি কোনো কিছু গোপন করার জন্য আমাকে এড়িয়ে যেতে চাইছেন? বিরক্ত হচ্ছি, এটা ঠিক কথা, কিন্তু এই হত্যার বিষয়ে আমি তেমন কিছুই জানি না যে লুকানোর চেষ্টা করব। আপনি কি সকাল থেকে অফিসের মধ্যে ছিলেন নাকি বাইরে গেছিলেন? লাঞ্চ করতে গিয়েছিলাম। কখন গিয়েছেন আর কখন ফিরেছেন? আপনারা আসার কিছুক্ষণ আগেই এসছি। সাজু নিজের ঘড়ির দিকে তাকিয়ে রইল, তারপর ফয়সাল সাহেবকে বললেন, কয়টা বাজে দেখুন তো। ফয়সাল সাহেব টেবিলের ওপর রাখা তার নিজের মোবাইল দেখে বললেন, 3:25। তাহলে তো আমার আর আপনার ঘড়ির টাইম ঠিকই আছে। তো কি হয়েছে? গতকাল ম্যাডাম মিতুর সঙ্গে 12:30টার দিকে লাঞ্চ করতে গেলেন আর 2টার দিকে ফিরলেন, কিন্তু আজ 3টে পর্যন্ত বাইরে কি করছেন? যেহেতু আপনার অফিসের কাজের চাপ বেশি, তাই এতক্ষণ তো বাইরে থাকার কথা নয়। সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই ঠিক সময়ে লাঞ্চ করিনি। তাছাড়া কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে 2টোর দিকে বের হয়েছি। আর বাইরে গিয়ে আমার কাছে কল দিয়ে এই উত্তরা থেকে চলে যেতে হুকুম করেছেন, তাই তো ফয়সাল সাহেব? আশ্চর্য, আমি কেন আপনাকে উত্তরা থেকে চলে যেতে বলবো? উত্তরা কি আমার বাবার সম্পত্তি? দেখুন ফয়সাল সাহেব, আমি একটা বিষয় কিন্তু বুঝতে পারছি না, আপনি শুধু শুধু রাগ কেন করছেন? আপনার তো সকাল থেকে শরীর অসুস্থ, তার উপর আবার রাগ করেন কেন? আপনি কি আমার সঙ্গে ফাজলামো করেন? ছি, তা কেন করব? এসির মধ্যে বসেও আপনার কপাল না ঘেমে জবজবে হয়ে গেছে, মনে হচ্ছে আপনার শরীর সত্যিই ভালো নেই। একটা কথা বলি আপনাকে। অবশ্যই বলুন। মিতু ম্যাডামের বোন যখন খুন হয়েছে তখন কিন্তু আমি অফিসেই ছিলাম, সুতরাং আমার কাছে এসে বারবার নিজের সময় নষ্ট করবেন না প্লিজ, কারণ আমি কিছু জানি না। সাজুর পকেটে মোবাইল কাঁপছে। মোবাইল বের করে দেখলো বাড়িওয়ালার কাছ থেকে আনা তামান্না সেই নাম্বার দিয়ে কল এসছে। সাজু সঙ্গে সঙ্গে রিসিভ করলো। মেয়েটা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি তামান্নার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি তামান্না বলছি, কিন্তু আপনি?
আমাকে আপনি চিনবেন না। ঢাকায় আপনি যে বাসায় থাকেন সেই বাসার আপনার পাশের ফ্ল্যাটে গতকাল একটা মেয়ে খুন হয়েছে। আশা করি এই ঘটনা আপনার অজানা নয়। হ্যাঁ জানি আমি। আফরিন ও মিতু আপুর সঙ্গে আমার পরিচয় ছিল। আমি প্রায় তাদের বাসায় যাওয়া আসা করতাম। গতকাল আফরিন খুন হয়েছে 12:30 থেকে 2টার মধ্যে। আর দরওয়ান রফিকের কাছে শুনলাম আপনি তখন বাসায় ছিলেন। হ্যাঁ বাসায় ছিলাম, কারণ রাতে আমার গ্রামের বাড়িতে রওনা দেওয়ার কথা ছিল। তাছাড়া আমি ছুটি নিয়েছিলাম আগের দিনই। তাহলে গতকাল আফরিন বাসায় গিয়ে আপনার সঙ্গে কি দেখা হয়েছে তার? না হয়নি। আমি জানতাম না আফরিন বাসায় এসছে। তাছাড়া মাত্র 2 দিন আগেই সে এসেছিল। গতকাল কখন এসছে আমি জানি না। বিকেল 3:30টার দিকে পুলিশ বাসায় আসে। আফরিনের পার্সোনাল কোনো বিষয়ে আপনার কোনো জানা আছে কি? আফরিন আমাদের বাড়িওয়ালার ছেলের সঙ্গে রিলেশনে ছিল। সম্ভবত ওর বোন মিতু আপু সেটা জানতেন। কি বললেন? জি ঠিকই বলেছি। মিতু আপু যে অফিসে চাকরি করে সেই অফিসের ফয়সাল সাহেব আমাদের বাড়িওয়ালার ছেলের বন্ধু। বাড়িওয়ালার ছেলের রেফারেন্সে মিতুর আপুর চাকরি হয়েছে। সকাল 6টা বাজে। ঘুম থেকে উঠে আন্টিকে নিয়ে ঢাকা পিজি হাসপাতালে গেলাম। হাসপাতাল থেকে উত্তরা বাসায় ফিরতে ফিরতে বিকেল 5টা। তারপর আবার মেসের জন্য বাজার করতে গেলাম। বাজার করে ফিরে তারপর লেখা শুরু করেছিলাম। সবার আগ্রহ ভালোবাসা ছিল বলেই কষ্ট করে লিখলাম। আজকের পর্বটি এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানিও।